হাই বন্ধুরা, আমি রূপম। কবির এই ছবিটাকে রিসেন্ট টাইমসে বা আমাদের টলিউড ইন্ডাস্ট্রির মোস্ট আন্ডাররেটেড ছবি বললে কোনো ভুল হবে না। কবির রিলিজ হয়েছিল 2018 13 এপ্রিল। তো কবির যখন রিলিজ হয়েছিল তখন কবিরের সাথে বাংলা ইন্ডাস্ট্রির একটা কম্পিটিশন ছিল, বাদবাকি ছবিগুলোর ছিল। তবে এর পুরো যুক্তিটা দিচ্ছি, আগে বলে রাখতে হবে যে কবির কেন বক্স অফিসে ফ্লপ ছিল। তো সবার আগে বলতে হয় কবির ফিল্মটা বেস্ট ছিল আতঙ্কবাদের উপর। তো আপনি যদি আমাদের বলিউডের রেকর্ডস দেখেন তো আতঙ্কবাদ বা এরকম ধরনের ছবি যে ফিল্মগুলো এগুলোর ওপর পুরোপুরি বেস্ট থাকে, কোনো ফিল্মই কিন্তু বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার বা ব্লকবাস্টারের তকমা পায়নি। তো এটা সবাই জানতো যে কবির কিন্তু বক্স অফিসে খুব বড় তাক লাগানোর মতো ব্যবসা করবে না। এর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে কবির যখন রিলিজ হয়েছিল, কবিরের রিলিজ পাওয়া উচিত ছিল বেশি মাল্টিপ্লেক্স অডিয়েন্সের কাছে, বা যদি বলি মাল্টিপ্লেক্সে, কিন্তু হয়েছিল এটা উল্টো। কবির বেশি পেয়েছিল সিঙ্গেল স্ক্রিন। এবং যদি বলি কবিরের সাথে তখন কি কি ছবি ছিল, তখন ছিল দৃষ্টিকোণ, গুপ্তধনের সন্ধানে, এরপরে এক সপ্তাহ পর রিলিজ পেয়েছিল উমা, তারও এক সপ্তাহ পর পেয়েছিল হামি। তো বক্স অফিস একটা স্টিফ কম্পিটিশনের মধ্যে পড়ে গেছিল কবির, এবং এর জন্য কবিরকে অনেক লোকসান হতে হয়। কারণ কবির পেয়েছিল সিঙ্গেল স্ক্রিন, এবং সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্স বেসিক্যালি এরকম ধরনের ছবি দেখা পছন্দ করে না। সিঙ্গেল স্ক্রিনে দর্শকরা চায় কমার্শিয়াল বা সেমি কমার্শিয়াল ছবি, যে ছবিগুলো কন্টেন্ট ওরিয়েন্টেড অবভিয়াসলি হবে। কিন্তু কবির পুরোপুরি বানানো ছিল মাল্টিপ্লেক্স অডিয়েন্সের জন্য। যদিও যে কটা মাল্টিপ্লেক্স পেয়েছিল সেই মাল্টিপ্লেক্সগুলোতে কিন্তু খুব ভালো রেজাল্ট কবিরের হয়নি। এবং যদি আরো কিছু বলি তো মাল্টিপ্লেক্সগুলোতে এমন শো টাইম ছিল যেগুলো খুব ভালো ছিল না। তো এমন নয় যে কবির খুব ভালো চলেছে মাল্টিপ্লেক্সে। অবভিয়াসলি কবির বক্স অফিসে অডিয়েন্স টানতে ব্যর্থ হয়েছে, কিন্তু আপনি বলুন যদি একটা ফিল্মের শো টাইম থাকে রাত্রি 8:30 9টা, কতজনই অডিয়েন্স যাবে, যেখানে দুপুরের শোগুলো পেয়েছিল অন্যান্য ছবি। আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, কারণ আমি সেই সময় টিকিট পাইনি এবং আমাকে অন্য সিনেমার দিকে মুভ অন হতে হয়েছে। তো এতে আমার কোনো সমস্যা তখন ছিল না, এবং তখন আমি রিভিউ করতাম না, এবং তখন আমি এসব কোনো কিছু বানাতাম না। তো আজকে আবার যখন কবির দেখলাম, ভাবলাম কবির নিয়ে যে কথাগুলো বলা হয়নি সেগুলো একটু বলি। তো এবার কবির কি খুব ভালো ছবি, না কবির নিজের কারণের জন্যই চলেনি? তো সবার আগে বলতে হয়, যদি আপনি কবির দেখেন আপনার এইটুকু তো একদম মানে আপনি শিওর শট যে আপনি কবির দেখার পর আপনার এক্সপিরিয়েন্স এরকম হবে যে চলো বাংলাতে এরকম একটা ছবি হয়েছে। ভালো খারাপের কথা পরে বলছি। আজকে আপনি অনেকে আছে যে স্ত্রী ভালো লাগেনি, কিন্তু তারা স্ত্রী দেখার পর এটা হয়েছে বাংলাতে এরকম একটা ছবি তো হয়েছে, হিন্দিতে এরকম একটা ছবি তো হয়েছে। তো কবিরের কথা ঠিক তাই। এবং কবির এখন আশা করি অনেকেই দেখে নিয়েছেন, তো স্পয়লার রাখলে কোনো অসুবিধা নেই। আর যারা দেখেননি আগে কবির দেখে আসুন। তো কবিরের মেন ব্যাপারটা হচ্ছে একদম 1 ঘন্টা 50 মিনিট টান টান একটা থ্রিল, এবং যেটা কোথাও একটা গিয়ে অনেক কিছু দেখিয়ে অনেক কিছু ভাবিয়ে নয়। একটা ট্রেনের ছোট্ট কম্পার্টমেন্টের মধ্যে দুটো মানুষের গল্প, এবং যেটা সম্পূর্ণ থ্রিল। এরপর কি হবে, এরপর কি হবে, এই মুহূর্তটাই বোধহয় একটা মিস্ট্রিয়াস থ্রিলার বলি, সাইকোলজিক্যাল থ্রিলার বলি, থ্রিলার ওরিয়েন্টেড ফিল্মে এটাই বোধহয় মেন ভিত। এটা কবিরের মধ্যে উপস্থিত। কবিরের মধ্যে এটা আছে বলেই আপনার কবির দেখতে 1 সেকেন্ডের জন্য মনে হবে না এবার বোধহয় লুপ ব্রেক হচ্ছে, এবার সিনেমাটা ফ্যাটফ্যাটে লাগছে। কবিরের এটাই সবচেয়ে পজিটিভ নোট। এরপর যদি আরো এগোই তাহলে বলি ফিল্মের চিত্রনাট্য আর ক্যামেরার কাজ দুটো এরকম ভাবে জড়িয়ে না, যেরকম ভাবে ট্রেন যাচ্ছে পাশে, যেরকম ভাবে ধরুন একটা ট্রেন ফাস্ট ট্র্যাকে যাচ্ছে, আপনি যদি কখনো চোখ রাখেন দেখবেন জানলা থেকে লাইটগুলো ছাড়া রাত্রেবেলার দৃশ্য আপনি দেখতে পাবেন না। এরপর যদি বলি যখন ট্রেন যায়, অপর একটা ট্রেন ক্রস করে, আপনি দেখবেন কিরকম যেন ফেড হয়ে যায় বাকি জায়গাগুলো। এর প্রত্যেকটা সিকোয়েন্স আপনি ফিল্মে ফিল করতে পারবেন। এবং কাট টু কাট কিছু স্টোরি লাইন আছে যেগুলো একবার দেব অ্যাজ কবির বলে, এবং আবার একটা গল্প যেটা রুক্মিণী বলে, দুজনের পয়েন্ট অফ ভিউ থেকে চলতে থাকে। এবং পুরো ফিল্মটাই এরকম জায়গায় আসে যেখানে প্রথম থেকে আপনার মনে হবে যে একটা আতঙ্কবাদ টিম একটা নর্মাল ভোলাওয়ালা মেয়েকে ট্র্যাক করেছে, এবং তার থেকে কারোর ব্যাপারে জানতে চায় যাকে এর বাবা বাঁচিয়েছে। কিন্তু ঠিক ফিল্ম ফিনিশ হবার ধরুন 8 ঘন্টা বাকি, সেই টাইমে আপনি বুঝে যাবেন যে এই মেয়েটাও একজন টেররিস্ট। এবং অ্যাট দ্য এন্ড ফিল্মটা একটা বড় টান টান টুইস্ট। তো যা আপনি দেখলেন, যা আপনি বুঝলেন, লাস্ট 15 মিনিট আপনার মাথাটাকে ঘাটিয়ে দিয়ে পুরোটাই একটা প্ল্যান ওয়াইজ চলছিল, বুঝিয়ে দেওয়াই বোধহয় একটা পারফেক্ট থ্রিলারের উদাহরণ, যেটাও কবিরে উপস্থিত।
এরপর যদি বলতে হয় তাহলে বলতে হয় অনিকেত চট্টোপাধ্যায়। আপনি যদি একটা সিনেমাটার প্রথম থেকে দেখেন তো দেখবেন সিনেমাটার প্রথম থেকে, এটা বেসিক্যালি কেউ বলে না, সেটা হচ্ছে সিনেমা স্টার্টিং থেকেই দেখানো হচ্ছে যেখানে তিনজন বুদ্ধিজীবী 24 ঘন্টার একটা শোতে এসেছেন, রিপোর্টারকে উত্তর দিচ্ছেন যে কেন জিহাদি ব্যাপারটা বেড়ে যাচ্ছে এত, কেন আতঙ্কবাদ দিনে দিনে আরো বাড়ছে। তো সেখানে একজন উক্তি জানাচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে বেশি মরেছে আতঙ্কবাদীর দ্বারা, কিন্তু আরেকজন ভাঙছে, মানে অনিকেত চট্টোপাধ্যায় নিজেই বলছেন যে না এটা কখনো হয়নি। তবে এটা কিন্তু ঠিক যে আতঙ্কবাদ বাড়ছে, তবে এটা নয় যে ইসলাম হচ্ছে আতঙ্কবাদের কারণ। কারণ ইসলাম যদি আতঙ্কবাদের কারণ হয়, কোনো ধর্মই কি চায় যে আতঙ্কবাদ সৃষ্টি করতে? দাঙ্গা হিন্দুরাও করে না, মুসলমানরাও করে না, দাঙ্গা করে দাঙ্গাবাজরা। এটা আবার দেব লাস্টের ডায়লগ পোর্শন রিলেট করছে। তা প্রথম থেকে ফিল্মটা যদি আপনি না দেখেন, একটা কিছুও মিস করেন, আপনারা কিন্তু শেষে মনে হবে খুব নর্মাল একটা ছবি, কিন্তু ফিল্মটা কিন্তু অতটাও নর্মাল নয়। ফিল্মটায় এমন অনেক সিকোয়েন্স আছে যেগুলো সত্যি আপনার মনে হয় যে না এই জায়গাটার টুইস্টটা খুব ভালো ছিল, এই জায়গায় টান টান ব্যাপারটা খুব ভালো ছিল। আমি এটা বলছি না দেব বা রুক্মিণী দারুণ কাজ করেছে, অসাধারণ, যে কোনো অ্যাক্টরকে হার মানায়। তবে রুক্মিণী এটা তার আই থিঙ্ক সেকেন্ড ফিল্ম বা থার্ড ফিল্ম ছিল। রুক্মিণী যেরকম একটা মহামেডান চরিত্র করেছে সেটা কিন্তু জাস্ট দারুণ ছিল, সে একটা দারুণ অ্যাটেম্প করেছে। এবার এই দেবের কথা বলার আগে বলি যে আমি আগে কখনো কোনো ফিল্ম নিয়ে কথা বলার আগে রিভিউ দেখতাম না, কিন্তু ভাবলাম কবিরটা একটু দেখি। তো কবিরের যখন রিভিউ দেখলাম তো আমি বেশ অবাক হলাম। IMDb-তে এই ফিল্মটার রেটিং 5.9 এবং আরো কয়েকদিন আগে ফিল্মটার রেটিং ছিল 5.5। এবার যদি বললি টাইমস অফ ইন্ডিয়া মানে দেন রিলিজ করেছিল, ফিল্মটার রেটিং ছিল 2.5। এবং আপনি যদি একটু ফলো করেন তাও মাল্টিপ্লেক্স অডিয়েন্স কিন্তু ফিল্মের রিভিউ বা রেটিং পড়েই যায় সিনেমা হলে বা ভিডিও দেখে রিভিউর। তো আপনি বলুন যাদের ওপর তারা দেখবে তারা প্রত্যেকে তো ফিল্মটার নেগেটিভ ভাইব ছড়িয়ে রেখেছে, তো এরা কি করে ছবিটা দেখবে? এবার যদি বলি দেবের কথা, তো সে প্রত্যেকটা জায়গায় জানিয়েছে দেব একদম অভিনয় করতে পারেনি, এরকম একটা ছবির গল্প ভালো ছবি দেব হাত থেকে ছাড়া করেছেন। দেব কিন্তু কখনোই নিজেকে ভালো একটা বলেন না। আপনি যদি ভালো করে এই ছবিটা দেখেন আপনার মনে হবে যে এটা দেবের কেরিয়ারের বেস্ট। কারণ এই কারণেই বলছি, অনেকে বলবে অ্যামাজনে অভিযান, চাঁদের পাহাড় বা বুনো হাঁস বেস্ট। তবে চাঁদের পাহাড়, বুনো হাঁস বা অ্যামাজনে অভিযান দেবকে ছাড়া আরো অনেক কিছু দেখার ছিল, কিন্তু কবিরে কিন্তু মাত্র 3টে জিনিসের উপরই ছবিটা আবদ্ধ। প্রথম রুক্মিণী, দ্বিতীয় আতঙ্কবাদ এবং তৃতীয় হচ্ছে দেব। এবং এখানে 3টে জিনিসই যথেষ্ট ভালো। এরপর যদি বলি তো আমাদের হিন্দি বেল্টে এরকম ধরনের ছবি অনেকবার হয়েছে, আর এগুলো ভালো করে আমাদের প্রত্যেকেরই দেখা। ব্ল্যাক ফ্রাইডে বলি বা যদি বলি ওয়েডনেসডে, এরপর যদি বলি তাহলে হয় আমির, বেবি, যদিও বেবিটা একটা অন্য ধরনের, ডি-ডে। তো যদি আমাদের বাংলায় বলা হয় এরকম ধরনের কি ছবি হয়েছে, আমরা এমন কিছু ছবির নাম তুলতে পারবো যেগুলো আতঙ্কবাদ রিলেটেড, কিন্তু ছবিগুলোর মধ্যে এতটা পলিটিক্স ঢুকে গেছে যেগুলো মেন ভিত থেকে অন্য জায়গায় ফোকাস হয়ে গেছে। কিন্তু কবিরের ক্ষেত্রে এটা হয়নি, এটা পলিটিক্সটাকে নিয়ে থ্রিল করা যায় এবং লাস্টে একটা এমন টুইস্ট যেটা আপনাকে সত্যি ভাবতে বাধ্য করবে। এবার আপনি যদি কবিরের কয়েকটা জায়গা দেখেন যেগুলো মেইন পার্ট, সেটা হচ্ছে কলকাতার মধ্যে, কলকাতার একটা ভাড়া গলিতে যেখানে ফায়ারিং হচ্ছে, যেখানে অ্যাটাক করা হচ্ছে। তো সেই জায়গাগুলো আপনি দেখেন, একটা সিকোয়েন্স আছে যেখানে আমার আতঙ্কবাদী চরিত্রটা, তার নামটা আমার মনে নেই, তিনি মেবি আশফাক এরকম একটা চরিত্র করেছিল। তো তিনি ড্রিমিং ইমাজিন করবে, এটা দেব নারেট করবে এবং আপনি দেখেন তো তার মুখ থেকে দেবের মুখে ডিজলভার ঢোকা, এগুলো সিম্পল করা, কিন্তু সে একটা বম ব্লাস্টিং কলকাতার বুকে হয়েছে এবং তার দ্বারা হয়েছে, সে সেটা ইমাজিন করছে এবং কোনো মানুষ ঝুলে রয়েছে, কোনো কাচের টুকরো ভাসছে, কোনো টিফিন বক্স ফেটে রয়েছে, কোনো মানুষের হাত নেই, এই জায়গাগুলো সব হাওয়ায় ভাসছে এবং শুধু তিনি লাইভ। তো এই ড্রিমিং সিকোয়েন্সটা আমার দারুণ লেগেছে। যদিও এরকম অনেকবার আমরা অনেক সিনেমায় দেখেছি, তবে এটা যেরকম হঠাৎ করে হয়েছে আপনার দেখলে খুব ভালো লাগবে। এবং এছাড়া ফিল্মে অনেক চরিত্র আছে যেগুলো কিছুক্ষণের জন্য আছে, যাদের দেখলে বেশ স্যাটিসফাইং হয়। এবার যদি বলি ডাবিং, প্রিয়াঙ্কা লাস্ট দেবের ফিল্ম বাদ দিয়ে দেবের মোটামুটি দেব প্রোডাকশনে সব ছবিতেই থাকেন, তো তার এখানে ভয়েস অন্যভাবে ডাবিং করানো হয়েছে। এত ফ্লুয়েন্ট হিন্দি বলা এবং তার যে চরিত্রটা যেরকমভাবে তাকে ভাবানো, আপনি বুঝতে পারবেন তার ডাবিংটা অন্যভাবে দিয়ে করা হয়েছে। এরপর যদি বলি আরো ভালো ভালো কাজ, তাহলে বলতে হয় বরুণ চন্দ্র, যিনি এখানে একদম লিড, একজন এমন চরিত্র
যেটা সত্যি দারুণ। লাস্টে যখন তাকে ধরা হবে, অ্যারেস্ট করা হবে, সেই জায়গাটা আপনার মনেই হবে যে এই জায়গাটা, এই সিকোয়েন্সটা কতটা স্যাটিসফাইং। এছাড়াও যদি কারো কারো নাম বলতে, তার মধ্যে অবশ্যই বলতে হবে শাতাব ফিগার, যিনি এখানে পারভেজের চরিত্র করেছে। তাকে আমরা মেইন স্ট্রিম 2-3খানা ছবি, 2-একটা সিরিয়ালে খুব ছোট ছোট ভূমিকায় দেখেছি, কিন্তু তার ভালো ভালো শর্ট ফিল্ম, তার কাজ আমরা অনেকেই দেখেছি এবং তাকে এই ছবিতে এস্টাবলিশ করা হয়েছে। এছাড়াও কৃষ্ণেন্দু দেওয়ানজি, যিনি এখানে আশফাকের চরিত্র করেছেন, ওই মাথায় শীতে কাটা জায়গাটা, রোলটা, তার চরিত্র যথাযথ। এছাড়া কমলেশ্বর বাবু ছিল, শ্রীদ মুখার্জি ছিল, ছোট ছোট চরিত্র ক্যামিও করেছে, প্রত্যেকেই ভালো লেগেছে। তো এইটা হলো তো চরিত্র বিশ্লেষণ। এরপর আরো একটা ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে যদি আপনি দেবের কথা বলেন, তো দেব তো প্রথমে বললো যে সে হিন্দি বলতে পারে ফ্লুয়েন্টলি, বাংলা বলতে পারে না কেন, তো পরে সে সব বাংলা বললো কেন, এগুলো একটু বুঝতে হবে। এইটা নিয়ে অনেকে লিখেছে, IMDb-তে আপনি দেখেন বা যে কোনো জায়গায় দেখেন, অনেকে লিখেছে ও তো হিন্দি বলতে পারতো, প্রথমে বললো বাংলা বলতে পারতো না, সিনেমায় সব লাস্টে বাংলা হলো কি করে। আরে মানে আপনারা কি সিনেমা দেখেন, ও তো পুরোটা ট্র্যাপে ফেলছে। তা ও প্রথম থেকে যা বলেছে এমন তো মানে নেই সব সত্যি কথা বলেছে, সবই তো মিথ্যা বলতে পারে। তাই এটারও কোনো মানে নেই যে ও বাংলা বলতে পারে না। ওর কথায় অবভিয়াসলি হিন্দি টান রয়েছে, কিন্তু ও প্লাস থেকে পুরো বাংলায় বলে, যখন ও রিভিল করে দিয়েছে যে সব মিথ্যা কথা বলছিল, তারপর থেকে পুরোটা বাংলায় বলেছে। এবং রুক্মিণীর চরিত্র দেখেন, সে প্রথম থেকে হিন্দিও বলতে আর বাংলা বলতে পারে, কারণ তাকে সব জায়গায় যেতে হয় এবং তিনি কোথাও একটা গিয়ে টেররিস্ট, তো তাকে তো সব কিছু জানতে হবে, এই ভাষাগুলো, এগুলো লোকাল ল্যাঙ্গুয়েজ। এরপর যদি বলি তাহলে আরও একটা বিষয়, সেটা হচ্ছে এটাই হচ্ছে ভালো পরিচালকের কাজ। কারণ অনিকেত চট্টোপাধ্যায়, শঙ্কর মোদি বলি, বাই বাই ব্যাংকক বলি, হইচই আনলিমিটেড বলি, তার আগে ছয় ছুটি বলি, মহাপুরুষ কাপুরুষ বলি, প্রত্যেকটা কাজ একে অপরের থেকে একটু একটু করে আলাদা। এবং কবিরটা তার পুরোপুরি সেফ জোনের বাইরে। তো কবির নিয়ে মানুষটা কাজ করার চেষ্টা করেছে এবং সবচেয়ে বুদ্ধিমানের কাজ করেছে দেবের হিন্দি ইংলিশ টান। কারণ আমরা অনেকেই বুঝি যে দেবের কিন্তু, দেব যেহেতু মানে আগে বাংলা মানে এখানে থাকেন, দেবের এখনো বাংলা সব ওয়ার্ড উচ্চারণে সমস্যা হয়। তো আপনি সমস্যা ধরবেন কি করে? তিনি তো আগেই সারেন্ডার করে দিল যে আমার উচ্চারণে আমি পুরোপুরি নই। আপনি এটা বলতেই পারবেন না যে তার উচ্চারণ কোনো ভুল হয়েছে বা কিছু হয়েছে। এটা একজন ডিরেক্টরের, ভালো পরিচালকের সবচেয়ে মানে বুদ্ধিমত্তা। এবং যারা কবির দেখেননি, অবভিয়াসলি কবির দেখুন। কবির রিসেন্ট টাইমসের সবচেয়ে বাংলার আন্ডাররেটেড ছবি এবং অবভিয়াসলি দেবের কেরিয়ারের মোস্টলি আন্ডাররেটেড ছবি। আসলে কি জানেন তো, বাঙালিরা আমরা আছি, আমরা যখনই ভালো ছবি দেখি প্রথমে যতক্ষণ না জানি না এই ছবিটা অ্যাডাপ্টেশন কপি, বলে দিই দারুণ দেখলাম। এবার কেউ একজন বললো এই ছবিটা এখান থেকে অ্যাডাপ্টেশন, সে সব জেনে গেল। মানে যিনি বললেন তিনি জানেন, কিন্তু যে শুনলো সে সব জেনে গেল, এটা তখন থেকে কপি করেছে। এবার যাই দেখবে এটা কপি করেছে, এটা কপি করেছে। আর আরেক সেক্টর মানুষ আছে যারা ছবি নিতেই পারে না, যাই ছবি আছে বাংলা ছবি দেখবো। আরে ভাই কথা কিসে বলিস, কথা তো বলিস বাংলা, তা বাংলা ছবিতে আপত্তি কোথায়? বাংলা ছবি থেকেই মানে আজকে বাংলা ইন্ডাস্ট্রি এমন একটা জায়গা, আমি কিন্তু মানে এটা মানতেই পারি না যে আমাদের বাংলায় ভালো সিনেমা হয় না। এবং যারা এটা বলেন আমি জানি না তারা কি বোঝেন বা কোন দিক থেকে বলেন, তবে সত্যি এটা খুব আক্ষেপের জায়গা। যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, অনেকটা বড় অবভিয়াসলি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যারা কবির দেখেননি আগে দেখুন, হটস্টারে ফিল্মটা অ্যাভেলেবেল রয়েছে। খুব ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার।